জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আচ্ছা, এখন এটা অষ্টম অধ্যায়ের উপর খাজনা, ক্লাস 2। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু শিখন ফলটা দেখে নেই। আজকে আমরা এই অনলাইনে ক্লাসে আমরা কি কোন কোন বিষয়গুলো আজকে একটু হাইলাইটস করব, সেই বিষয়টা একটু তোমাদের জানানোর জন্য। দেখো তোমরা একটু যে এখানে রিকার্ডের খাজনা তত্ত্বের ধারণা ব্যাখ্যা করতে পারবে, আর খাজনা নির্ধারণে আধুনিক তত্ত্ব রেখাচিত্রের মাধ্যমে অঙ্কন করতে পারবে। অর্থাৎ দুটো শিখন ফল নিয়ে আমরা আজকে ক্লাসটা পরিচালনা করব। সেক্ষেত্রে রিকার্ডের খাজনা তত্ত্ব এবং আধুনিক খাজনা তত্ত্ব দুটোই আসলে খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ের, আমরা সে বিষয়টা আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আমরা রিকার্ডোর খাজনা তত্ত্বে যাব। খাজনা তত্ত্বের প্রবক্তা আমরা জানি ডেভিড রিকার্ডো, ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ছিল। সেক্ষেত্রে তোমরা ছবিটাও পাশে দেখতে পাচ্ছ। খেয়াল করো যে রিকার্ডোর মতে আসলে খাজনাটা কি, সে বিষয়ে একটু আগে তোমাদের ধারণা দেওয়া দরকার। খাজনাটা হচ্ছে জমির উৎপাদনের সেই অংশ যার আদি এবং অক্ষয় শক্তি ব্যবহারের জন্য মালিককে দেয়া হয়। অর্থাৎ জমি ব্যবহারের জন্য মালিককে যে অর্থটা দেয়া হয় সেটাই আসলে খাজনা। এবং জমির একটা আদি এবং অক্ষয় শক্তি আছে সেটা রিকার্ডো মনে করে, অর্থাৎ জমিতে উৎপাদন ক্ষমতা সবসময় থাকে। যাই হোক, আমরা সেটা না, আমরা খাজনা তত্ত্বে চলে যাব। সেক্ষেত্রে রিকার্ডো দেখো 3 ধরনের মূলত খাজনার কথা বলেছে। যে সেক্ষেত্রে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, এই 3 ধরনের খাজনার কথা রিকার্ডো তার তত্ত্বে ব্যাখ্যা করছে। তো সেই ক্ষেত্রে দেখো যে প্রথম শ্রেণীর জমি যেটা সর্বোৎকৃষ্ট জমি, যেখানে ফসল উৎপাদন অনেক বেশি হবে। দ্বিতীয় শ্রেণীর জমি যেখানে কি অপেক্ষাকৃত কম ফসল উৎপাদন হবে। এবং তৃতীয় শ্রেণীর জমি যেটাকে রিকার্ডোর মতে এটা প্রান্তিক জমি, অর্থাৎ এই জমির কোনো খাজনা হয় না। অর্থাৎ এই জমির ক্ষেত্রে অবশ্যই কি হবে, তোমার যেটুকু আয় ততটুকু ব্যয় হবে। যাই আমরা বিস্তারিত যাব। সেক্ষেত্রে প্রথমে আমরা প্রথম শ্রেণীর জমিতে আসি। দেখো উৎপাদন ক্ষমতা বেশি, তাই আয় বেশি। আমরা পাশে চিত্রটা দেখতে পাচ্ছি, আসলে উৎপাদন শক্তিটা অনেক বেশি। তারপরে আমরা কি দ্বিতীয় শ্রেণীর জমি, উৎপাদন ক্ষমতা তুলনামূলক একটু কম। তোমরা চিত্র এবং পাশে সেটা দেখছো, রিকার্ডো কিন্তু এই বিষয়গুলোই ব্যাখ্যা করেছে। আর একটা হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি, যেটা দেখো আয় ব্যয় সমান, অর্থাৎ এখানে ফসল উৎপাদনটা এমনভাবে হবে যে আয় এবং ব্যয় হওয়ার পরে আসলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি, বা যেটাকে রিকার্ডোর ভাষায় প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি। তো সেক্ষেত্রে দেখো যে রিকার্ডো এই যে তার খাজনার কথা বলছে, আসলে খাজনাটা ব্যাখ্যা করার জন্য যে খেয়াল করো, রিকার্ডো বিশেষ একটা মনে করে যে মানুষ যখন আসলে কি প্রকৃতগতভাবেই যদি কোনো একটা জায়গায় মানুষকে রেখে আসা হয়, সে কিন্তু সবচেয়ে যে ভালো জমিটা সেটাকেই কিন্তু আগে বেছে নেবে, অর্থাৎ ফসল উৎপাদন যেখানে ভালো হবে। তারপর যদি দেখা যায় পরে একটা দলকে রেখে আসা হয়, দেখা যাবে সে তারপরে কি প্রথম দলটা যে ভালোটা বেছে নিল তারপরের ভালোটা সে কিন্তু বেছে নেবে। এবং সর্বশেষে যদি আরেকটা দলকে রেখে আসা হয়, দেখা যাবে সে সর্বশেষ যে জমিটা পাবে সেটাই। তো প্রকৃতভাবে রিকার্ডো মনে করে আসলে মানুষের মধ্যে এরকম একটা গুণাবলী আছে যে সে ভালোটাকে বা ভালো ফসল উৎপাদন হবে সেই জায়গায় আগে বেছে নেবে। তো সেই ধারণা থেকেই রিকার্ডো আসলে তার ব্যাখ্যার জন্য যে দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে সেইটাকে রিকার্ডোর খাজনাটাকে আমরা ব্যাখ্যা করছি। যে এখানে জমি শ্রেণী দেখতে পাচ্ছ, ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী। ক শ্রেণী প্রথম, খ শ্রেণী দ্বিতীয়, গ শ্রেণী কি তৃতীয় শ্রেণীর জমি। এবং এখানে উৎপাদনের পরিমাণ আমরা একটা আনুমানিক একটা ধরে দিছি, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর জমিতে দেখো 50 মণ উৎপাদন হয়, দ্বিতীয় শ্রেণীতে 60 মণ, 40 মণ, তৃতীয় শ্রেণীতে 30 মণ। এবং প্রতি মণের বাজার মূল্য দেখো সবগুলো কি 600 টাকা, সেটা ধরা আছে। সেক্ষেত্রে আমরা এখানে মোট আয়টা যদি দেখি 50 গুণ 600 আমরা কি 30,000 পাবো, 40 গুণ 600 24,000, 30 এই দুটোকে 18,000, অর্থাৎ মোট আয় আমরা পেয়ে গেছি। দেখো মোট আয়টা যদি এখানে খেয়াল করা হয়, ক শ্রেণীর জমির মোট আয় অনেক বেশি, খ শ্রেণী, তারপর গ শ্রেণী আরও কম।
তো এখানে একটা বিষয় দেখো, উৎপাদন খরচ যেটা সেটা কিন্তু অবশ্যই সমান ক শ্রেণীতে যা গ এবং যে শ্রেণীতে, এটা রিকার্ডো মনে করে যে যেহেতু প্রান্তিক জমির আয় ব্যয় সমান, তাহলে প্রান্তিক জমির আয় সমানই কি ব্যয় হবে বা খরচ হবে, সেক্ষেত্রে 18,000 টাকায়। তাহলে এই 18,000 টাকা প্রত্যেকের জন্যই কিন্তু উৎপাদন খরচ। তাহলে এখানে প্রথম শ্রেণী থেকে কতটুকু খাজনা হচ্ছে বা খাজনার উদ্বৃত্ত কতটুকু মালিককে দেওয়ার জন্য, অর্থাৎ একজন যে জমির তোমার কারোর কাছ থেকে জমিটা নিবে, তাহলে সেখান থেকে সে উৎপাদন করে তার উদ্বৃত্ত অংশ মালিককে দেবে। তো সেক্ষেত্রে দেখো সে 30,000 টাকা আয় করছে, 18,000 টাকা খরচ, অর্থাৎ 12,000 টাকা তার উদ্বৃত্ত থাকছে। তাহলে এটাই কি হবে, প্রথম শ্রেণীর খাজনা। দ্বিতীয় শ্রেণী থেকেও দেখো মোট আয় 24,000, খরচ 18,000, তাহলে এই 6,000 টাকা তার কি উদ্বৃত্ত থাকছে, এটা তার কি দ্বিতীয় শ্রেণীর খাজনা, একটু কমে গেছে। এবং তৃতীয় শ্রেণীতে দেখো আয়ও যা ব্যয়ও তাই, তাহলে সেই ক্ষেত্রে কি উদ্বৃত্ত নেই, এই জন্য কি খাজনাও নেই। এই জন্য রিকার্ডো আসলে কি তার এই খাজনা তথ্যে এই 3টা জমি বা 3 শ্রেণীর জমিকে ভাগ করে সে খাজনাটাকে ব্যাখ্যা করছে। তাহলে এই চিত্র বা এই গ্রাফটা দেখে তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছো যে কীভাবে খাজনাটা আসলে নির্ণয় করছে। তো এখানে আমরা এটাকে একটা কি চিত্রের মাধ্যমে দেখতে পারি যে কিভাবে আসলে কি তথ্যের ব্যাখ্যাটা করা হয়েছে। এখানে একটু খেয়াল করে দেখো যে এই জায়গা যে আমরা বিভিন্ন প্রকার খাজনা এটাকে আমরা কি দেখেছি। প্রথমত খেয়াল করে দেখো, প্রথম শ্রেণীতে আমরা যে খাজনাটা দেখেছি, এই চিত্রটা একটু খেয়াল করে দেখো, উপরের চিত্রটা, নিচেরটা না। তাহলে এখানে দেখো যে আমরা এখানে প্রথম যেটা ও এ হচ্ছে প্রথম শ্রেণী, এ থেকে বি হচ্ছে দ্বিতীয় শ্রেণী, বি থেকে সি হচ্ছে তৃতীয় শ্রেণী। তাহলে এখান থেকে দেখো যে প্রথম শ্রেণী যেটা, সেই ক্ষেত্রে এখানে তোমার মোট আয়টা কত, ও এ এন এম, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম শ্রেণী থেকে খাজনাটা কত আসছে। তারপর দ্বিতীয় শ্রেণী একটু খেয়াল করে দেখো, দ্বিতীয় শ্রেণী যেটা সেখান থেকে তার কি পরিমাণ খাজনা আসছে, দেখো এইটুকু দ্বিতীয় শ্রেণীতে। তাহলে ও বি টি আর এটা দ্বিতীয় শ্রেণী থেকে খাজনা আসছে বা দ্বিতীয় শ্রেণী থেকে মোট আয় হচ্ছে। এবং তৃতীয় শ্রেণী থেকে মোট আয় দেখো বি সি ডি এল, এইটুকু তৃতীয় শ্রেণী থেকে মোট উৎপাদন হচ্ছে। অর্থাৎ এই তৃতীয় শ্রেণী যেটুকু তোমার উৎপাদন হচ্ছে এইটুকুই আসলে কি হবে খাজনা। এই জন্য দেখো এটা কি প্রথম দ্বিতীয় তৃতীয় সবটুকুই হচ্ছে কি উৎপাদন খরচ হিসাবে দেখানো হয়েছে। যেটা আমরা আগে 6,000 দেখেছিলাম যে সব জায়গায় আসলে সমান, এখানে তাই করা হয়েছে। তাহলে এবার আমরা খাজনা নির্ণয়ে আসি। প্রথম শ্রেণী থেকে আমরা দেখছি এইটুকু আমার কি মোট আয়, তাহলে এটার উৎপাদন খরচ কি ও এ এস পি, এটুকু উৎপাদন খরচ। অর্থাৎ এই উপরে যেটা শ্যাডেড করা বা ছায়াবৃত্ত অংশ আছে এটুকুই হবে হচ্ছে প্রথম শ্রেণীর খাজনা, অর্থাৎ পি এস এন এম, পি এস এন এম, এইটুকু হচ্ছে প্রথম শ্রেণীর খাজনা। দ্বিতীয় শ্রেণী একইভাবে ও বি টি আর, এইটুকু হচ্ছে মোট তোমার এখান থেকে যে পরিমাণ ফসল উৎপাদন হবে সেখান থেকে মোট আয়। আর ব্যয় হচ্ছে ও বি এল এস, অর্থাৎ এস এল টি আর, এইটুকু হচ্ছে দ্বিতীয় শ্রেণী থেকে খাজনা। তৃতীয় শ্রেণী দেখো আয় ব্যয় সমান, অর্থাৎ বিসি ডিএল, এটা আয় এইটাই ব্যয়, এই জন্য এই জমির কোনো খাজনা নাই। অর্থাৎ আমরা যদি রিকার্ডোর মধ্যে এই জমি 3টা শ্রেণীর যে জমি আছে সেখান থেকে খাজনাটা যদি দেখি, তাহলে অবশ্যই কি হচ্ছে এইগুলো দেখো প্রথম শ্রেণী থেকে পি এস এন এম, দ্বিতীয় শ্রেণী থেকে এস এল, এটুকু যোগ করলে আমরা মোট খাজনাটা পেয়ে যাচ্ছি। তাহলে এই সংখ্যাগুলো দেখে আমার মনে হয় তুমি বুঝছো। একই চিত্রে আমি দেখো যে একটা সংখ্যা দিয়েও রেখেছি, যেহেতু সৃজনশীলে তোমরা জানো যে সব ধরনেরই থাকে, সেই জন্য আমি কি তোমাদের জন্য এই অংশটাকে রেখেছি। তাহলে এখানে দেখো প্রথম শ্রেণীর খাজনা এখানে আমরা দেখেছি কত, 13,500 টাকা। এখানে একটু বলে রাখি যে তোমরা যখন এই সংখ্যাটা বসাচ্ছ, তুমি যদি উৎপাদনটা বসাও তাহলে কিন্তু এখান থেকে পাবে না, অর্থাৎ উৎপাদন থেকে যে পরিমাণ আয় বা ব্যয় সেটাকে তোমার এই পাশে দেখাতে হবে। তাহলে সেক্ষেত্রে 13,500 টাকা প্রথম শ্রেণী থেকে মোট আয়, এবং এর জন্য উৎপাদন খরচ আছে কত, এই যে সমান করে কি 6,000 টাকা, 6,000, অর্থাৎ বাদ দিলে প্রথম শ্রেণী থেকে 7,500 টাকা। দ্বিতীয় শ্রেণী থেকে একটু খেয়াল করে দেখো এখানে 9,000 টাকা কি মোট আয়, তাহলে খরচটা কিন্তু 6,000, তাহলে বাদ দিলে 3,000 টাকা।
এবং এখানে যদি দেখো ৬০০০ টাকা আয় ব্যয় সমান, অর্থাৎ খাজনা নেই। তাহলে এখানেও আমরা যোগ করে দেখেছি। তাহলে সংখ্যা এবং এইভাবে অ্যালফাবেটিক যেটা থাক, আমার ধারণা তোমরা রিকার্ডোর এই খাজনা দেখে তোমরা এটা বুঝতে পারবা বা সেটা ব্যাখ্যা করতে পারবা। যদি সৃজনশীল হয় সেগুলো তোমাকে দেয়া হয়, আমার ধারণা এইটাই যদি সৃজনশীল রাখা হয় তুমি এটা পারবা। অথবা তোমাকে আমরা প্রথম যে উদাহরণটা দিয়েছি সেটাকেই তোমাকে হয়তো এক কৃষকের হয়তো তোমার কি 3 শ্রেণীর জমি আছে, 1 বিঘা 1 বিঘা 1 বিঘা এইভাবে জমি আছে। প্রথম শ্রেণীর হয়তো জমিতে তোমার ফসল উৎপাদন হয় দেখা যাচ্ছে যে 60 মণ, পরেরটায় 50 মণ, তারপরটা 40 মণ, এইভাবে উৎপাদন খরচ তোমাকে দেয়া থাকলো। আমার ধারণা সেই ক্ষেত্রে তোমরা 4টা করবা। তোমাকে যদি খাজনা নির্ণয় করতে বলে 4টা করবা, বা কোন তত্ত্বের সাথে সাদৃশ্য আসে যদি বলে, তাহলে তুমি অবশ্যই তার সাথে এই চিত্রটা অঙ্কন করে বলতে পারবা যে এটা রিকার্ডো খাজনা তত্ত্বের সাথে মিল আছে। এটুকু তোমরা খেয়াল রাখবা। আর একটু আরেকটু ভাবো, আমরা খাজনাতে দেখতে পারি সৃজনশীল একটু মাঝে মাঝে এই ধরনের ঝামেলা করে। আমরা দেখছি যে এই যে প্রথম শ্রেণী দেখো অনেকগুলো আমরা 100, 200, 300, 400, 500, 600 করে তোমার দেওয়া আছে। অর্থাৎ এখান থেকে তোমাকে একটু যাতে তুমি বোঝো যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী থেকে কী পরিমাণ ব্যয় হচ্ছে আয় হচ্ছে সেটা বোঝার জন্য এভাবে করা হয়। তাহলে তুমি এখানে দেখো প্রথম শ্রেণী এই অংশ কিন্তু দেয়াই আছে। তাহলে এই অংশ তুমি উপরে চলে গেলে দেখলে প্রথম অংশের থেকে মোট আয় হচ্ছে তোমার 6,600 টাকা। বি অংশ দেয়াই আছে, এই যে উপর থেকে গেলে এখানে কত 500 টাকা হচ্ছে মোট আয়। এই সি অংশে গেলে এই যে এটা দেখলে দেখছো যে 400 টাকা। অর্থাৎ এইবার তুমি কি করবো, 6,000 থেকে 500 বাদ দিলে এটা হবে কি 6,000 থেকে 400 বাদ দিলে হবে প্রথম শ্রেণীর আয়। অর্থাৎ 400টা হচ্ছে তোমার মোট উৎপাদন খরচ। আর নিচেরগুলো যেটা আছে এটা তোমার দেখার দরকার নেই। 500 যখন আছে দ্বিতীয় শ্রেণী, 400 বাদ দিলে কি 100 টাকা। আর তৃতীয় শ্রেণীর তো কোনো খাজনা হবে না, প্রান্তিক জমি। তাহলে এইভাবে আসলে তুমি খাজনাটা এখান থেকে বিশেষভাবে এটা দেখতে পারবা। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা তুমি এটার রিলেটেড আরও কিছু আমি এখানে রাখছি, তুমি দেখতে পারো। এই যে খাজনা কস্ট, খাজনা কতটুকু হয় সেটা তোমরা এখান থেকে দেখতে পারবা। এই যে এখানে মোট দেখো টোটাল রেন্ট ইনকাম আমরা কি এই যে প্রথম শ্রেণী আছে, দ্বিতীয় শ্রেণী, এখানে দেখো 3, এখানে কি খাজনা নাই, এভাবে অনেকগুলো ভাগ করে এটা দেখানো যায়। তো যাই হোক আমরা ওই দিকে যাব না। এখন আমরা এই যে খাজনা তত্ত্বটা দেখালাম, আসলে রিকার্ডো যখন দিয়েছে এটা তো অনেক পুরনো, তাই না? তো যেহেতু অনেক পুরনো তাহলে সেই ক্ষেত্রে কিছু সমালোচনা থাকবে, আমাদের আধুনিক সাথে সেটা অনেকটা নাও মিলতে পারে। তো সেই ক্ষেত্রে দেখো যে আমরা একটু দেখে আসি সমালোচনাগুলো কি কি আছে। সিকুয়েন্সে একটু সমস্যা থাকায় আসলে এটা হচ্ছে। তাহলে এখানে দেখো যে এই যে আমরা সমালোচনায় আসি যে সেক্ষেত্রে দেখো জমির আদি এবং অবিনশ্বর ক্ষমতা আসলে বলে কিছু নেই। আমরা প্রথমে বলছিলাম যে রিকার্ডো তার জমিতে ক্ষেত্রে এটা বলেছে, কিন্তু আসলে আদি এবং অবিনশ্বর ক্ষমতা বলে কিছু না, অর্থাৎ এক সময় এটা নষ্ট হতে পারে। দ্বিতীয়টা চাষ পদ্ধতি ক্রম পর্যায়ের কথা আসলে এক পর্যায়ে বলেছিল, কিন্তু আসলে কি একই ফসল বা তোমার দেখা যাচ্ছে বারবার হতে পারে, বা কৃষকরা সাধারণত অনেক সময় যারা ধান উৎপাদন করছে তারা ধানই করছে, অন্য হয়তো করছে না, সেজন্য কম পর্যায়ে হয়তো নাও থাকতে পারে। রিকার্ডো প্রান্তিক জমির কথা বলছে, আসলে বাস্তবে এই ধরনের জমির কোনো অস্তিত্ব নেই। আর রিকার্ডোর মতে এই যে খাজনা দাম কখনো কি অংশ হবে না, কিন্তু আধুনিক অর্থনীতিবিদ মনে করে যে খাজনাও দামের অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ সেই ক্ষেত্রে এই অংশটা আমরা কি হয়তো তৃতীয় ক্লাসে আমরা কি একটু তোমাদের ব্যাখ্যা করব, সেজন্য এটা এখানে রেখে দিচ্ছি। আরও দেখো যে 5 নম্বরের ক্ষেত্রে জমি ছাড়া অন্যান্য ক্ষেত্রেও তোমার কি খাজনা উদ্ভব হতে পারে। সেক্ষেত্রে জমি ছাড়া তোমার বাড়ি, গাড়ি বা কৃষি কোনো দ্রব্য স্বল্পকালী স্থির সেই জায়গা থেকে খাজনা হতে পারে। আবার আধুনিক খাজনা অর্থনীতিবিদরা মনে করে যে চাহিদার যোগান দ্বারাই আসলে খাজনা নির্ধারণ হয়। জমি চাহিদা বেশি হলে খাজনা বেশি হবে, কম হলে কম হবে। সেক্ষেত্রে অতিরিক্ত আসলে আর কোনো পৃথক তত্ত্বের দরকার নেই তারা মনে করে। আর একটা হচ্ছে মূল্য তত্ত্বকে এখানে অবহেলা করা হয়েছে, অর্থাৎ জমির মূল্য থাকলে তার খাজনা বেশি বা কম সেটা হতে পারে, সেই জায়গাটাকে আসলে কি রিকার্ডো একেবারে ব্যাখ্যায় আনে নাই।
আর একটা হচ্ছে পার্থক্যমূলক খাজনা, যে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যে জমি হবে, তাহলে কোনটা কোন শ্রেণীর জমি এখানে আসলে কি রিকার্ডো সেই নির্ধারণ প্রক্রিয়াটা বলেনি। তো তারপরেও আমরা যেটা বলতে পারি, রিকার্ডো আসলে কি তার খাজনা তত্ত্বটা যেহেতু অনেক আগে দিয়েছে এবং খাজনার মৌলিক প্রথম ধারণা হিসাবে তার তত্ত্বের আসলে গুরুত্ব রয়েছে। তাহলে আমার মনে হয় তোমরা খাজনা তত্ত্ব রিকার্ডোর যে বিভেদমূলক খাজনা, আমরা প্রভেদমূলক খাজনার কথা বলি, সেটা আমার ধারণা নির্ণয় করে তোমরা পারবা। এখন আমরা আধুনিক খাজনা তত্ত্বে আসি। দেখো, আধুনিক খাজনা তত্ত্বের প্রবক্তা জন রবিনসন আছে, বোল্ডিং আছে, স্টেগলার, আসলে একজন না বেশ কয়েকজন মিলে আধুনিক খাজনা তত্ত্বটা দিছে। তাহলে আধুনিক খাজনা তত্ত্বের মধ্যে আসলে আমরা একটু আগেই বললাম যে জমির চাহিদা এবং যোগানের দ্বারা খাজনা নির্ধারণ হবে, অর্থাৎ চাহিদা বেশি হলে খাজনা বেশি হবে, চাহিদা কম হলে তার খাজনা কম হবে। এবং এই ক্ষেত্রে যে দেখো যে আধুনিক যারা অর্থনীতিবিদ তারা শুধু ভূমিটাকেই মনে করেন যে এখানে কি খাজনা হবে, ভূমি ছাড়াও কি অন্যান্য উপকরণ যেটা আসলে স্বল্পকালে স্থির থাকতে পারে, তাহলে সেই সব জিনিস থেকেও আসলে কি খাজনা হতে পারে। তা আমরা এই খাজনার ক্ষেত্রে দেখো কিছু অংশ আমরা দেখে আসি যে মূল বিষয়টা রাশির মধ্যে কি কি আছে। আসলে যে স্বল্পকালে জমি নয়, আসলে অন্যান্য উপকরণের যোগানেও কি কিছুটা অস্থিতিস্থাপক থাকে, যেটা এই ধরনের খাজনা তৈরির ক্ষেত্রে সহায়ক বা এই ধরনের খাজনা ধারণা অবদানের জন্য এটা কি ব্যাখ্যা করা হয়। একটা দীর্ঘকালে অন্যান্য উপকরণের মতো জমি যোগান কিছুটা স্থিতিস্থাপক, অর্থাৎ দীর্ঘকালে জমি যোগানও কিছুটা পরিবর্তন করা যায়। পরিবর্তন বলতে আসলে এটা কি তুমি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই উৎপাদনটাকে হ্রাস বৃদ্ধি করতে পারো। তবে এখানে একটা বিষয় যে জমির আমরা কি ব্যক্তির দিক থেকে আসলে কি জমি যোগান স্থিতিস্থাপক হতে পারো, অর্থাৎ তোমার জমি তুমি বাড়াতে পারো কমাতে পারো, কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে আসলে মোট যে জমির পরিমাণ সেটা স্থিরই থাকে। আসলে ফাইনালি আমরা কি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখলে জমি যোগান স্থিরই থাকবে। তাহলে সেই ধারণার আলোকেই আমরা কি ব্যাখ্যা করতে পারি তথ্যটা। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এই যে আমরা খাজনা তথ্যটা দেখছি, যে এখানে যে চিত্রটা তোমরা দেখছো যে একদম যোগানটা কি আছে একেবারে স্থির আছে। তাহলে স্থির যেটা আছে দেখো এখানে কি এই যে জমির চাহিদা আছে, তাহলে চাহিদা এবং যোগান কি পি বিন্দুতে তোমার কি মিলিত হয়েছে, তাহলে এই বিন্দুতেই কি হবে খাজনা হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো ডি চাহিদা রেখা পি বিন্দুতে হয়, এখানে খাজনার পরিমাণ কত এমপি পরিমাণ, অর্থাৎ এমপি পরিমাণ খাজনার পরিমাণ। এখন চাহিদা যখন বেড়ে গেছে, যে অনেক কারণেই চাহিদা বাড়তে পারে, জমির মনে করে যে 5D বাড়ি হয়েছে বা শহরায়ন হয়েছে, কোনো কিছু হওয়ার জন্য চাহিদা বেড়ে গেছে, তাহলে চাহিদা ডি থেকে ডি1 হয়েছে। তাহলে সেক্ষেত্রে নতুন ভারসাম্য যেখানে চাহিদা যোগান সময় হয়েছে P1 বিন্দুতে, অর্থাৎ এই ক্ষেত্রে তোমার চাহিদা বৃদ্ধি পাওয়ার জন্য খাজনা বেড়ে আগে কত এমপি থেকে এখন বেড়ে MP1, অর্থাৎ PP1 বেড়ে গেল। তাহলে এটাই আসলে কি আধুনিক অর্থনীতিবিদরা বোঝাতে চেয়েছে যে চাহিদা বেড়ে গেলে তার খাজনা বাড়বে। এখানে দেখো সেইটুকু বেড়ে গেল। তাহলে এখানে আমরা দেখছি আসলে চাহিদা বাড়ার জন্য কতটুকু খাজনা বাড়লো। তাহলে এখানে A1 P1 P এগুলো আসলে এই অংশটুকু চাহিদা বাড়ার জন্য খাজনাটা বেড়ে গেল। তো এটা হচ্ছে আধুনিক খাজনা তত্ত্বের ক্ষেত্রে ব্যাখ্যা। তো সেই ক্ষেত্রে দেখো আমরা যে এই যে ব্যাখ্যাটা আধুনিক খাজনা তত্ত্ব যেটা, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা অনুসারে এটাকে আমরা 3টা ভাগে ভাগ করে ব্যাখ্যা করতে পারি, যেটা আসলে এখন বেশ জরুরি আর কি, বা তোমার জানা যে এই অংশ থেকেও এখন প্রশ্ন হচ্ছে। সেটা হচ্ছে যখন উপকরণের যোগান পূর্ণ স্থিতিস্থাপক হবে, উপকরণের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হবে, যখন উপকরণের যোগান স্থিতিস্থাপকতা কম হবে। এই 3টা অংশে আমরা ভাগ করেও এটা কি দেখাতে পারি। তাহলে এখানে দেখো যে এই একটা অংশ উপকরণের যোগান পূর্ণ স্থিতিস্থাপক। দেখো যোগানটি স্থিতিস্থাপক বলতে কি এটা একেবারে ভূমি অক্ষের সমতল যাবে, যেটা একেবারে কি যে ভূমি অক্ষ সমতল, অর্থাৎ কি যত খুশি এই যোগানটা বাড়ানো যাবে। তাহলে এখানে দেখো এই যে আমরা চাহিদা রেখা দেখছি ডি প্রাইম, তাহলে এই ক্ষেত্রে যোগানটা দেখো, যোগানটা যেহেতু স্থির আছে, তো এই ক্ষেত্রে আমরা দুটো, একটা কি স্থানান্তর আই, আসলে স্থানান্তর
আয়টা বা ট্রান্সফার আর্নিং আমরা বলে থাকি ইংরেজিতে, যে এই বিষয়টা আসলে কি, যে এইটা হচ্ছে যে এখানে দেখো যে একজন শ্রমিক তার উৎপাদনের জন্য ন্যূনতম যে পরিমাণ মজুরি বা যে পরিমাণ তার খরচ হয় তাকে না দিলে সে উৎপাদন খরচ, সেটাই আসলে স্থানান্তর আয়। তাহলে এই যোগানটা যেহেতু তোমার কি একেবারেই তোমার ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ যোগানের জন্য তুমি যতই এখানে কি যোগান বাড়াও তার জন্য খরচ বাড়ছে না, এই জন্য এক্ষেত্রে আমরা কি স্থানান্তর আয় এখানে শূন্য ধরি, যে এর জন্য অতিরিক্ত কোনো কিছু ব্যয় করতে হবে। ভূমির জন্য যেমন ভূমিটা তোমার কি যদি থাকেই ভূমিটা, তাহলে সেই ক্ষেত্রে ভূমির জন্য তোমাকে নতুন করে কোনো ব্যয় করতে হয় না। তো সেই ক্ষেত্রে আসলে কি ভূমি যোগানটা এই যদি এইরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখো চাহিদা এবং যোগান ই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমার স্থানান্তর আয় নেই, এখানে আমার মোট যেটুকু আয় হচ্ছে ও P1 ই Q0, এটা প্রত্যেকটাই আমার কি প্রকৃত আয়, যেটুকু পাওয়া যাচ্ছে সেটাই প্রকৃত আয়। আর এই প্রকৃত আয়টাই কি হবে, খাজনা বা অর্থনৈতিক খাজনা। এখানে একটু দেখতে পারো প্রকৃত আয় যে আমরা এইটুকু দেখছি, প্রকৃত অর্থনৈতিক খাজনা সমান প্রকৃত আয় এইটুকু, তার থেকে কি হয়েছে যেহেতু স্থানান্তর আয় নেই এই জন্য কি প্রকৃত আয় এবং খাজনা এটা সমান হয়ে গেছে। তাহলে এইভাবে তুমি কি দেখতে পারো, সেটা হচ্ছে যদি সম্পূর্ণ তোমার কি পূর্ণ স্থিতিস্থাপক হয়। এখন দেখো জমির উপকরণের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক যখন হবে, অর্থাৎ একটু আগে আমরা যেটা দেখে আসলাম চাহিদা এবং যোগান এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গা দেখো এই যে অর্থনৈতিক খাজনা তুমি যেটুকু দেখো চাহিদা বেড়ে গেছে, যদি এখানে চাহিদা না থাকে, অর্থাৎ চাহিদা না থাকলে এই দিক দিয়ে চলে যাবে, সেই ক্ষেত্রে দেখো চাহিদা না থাকলে তার কিন্তু খাজনা নেই, অর্থাৎ এই জায়গা যেটা আসে সেটা হচ্ছে প্রকৃত আয় যেটা আছে, প্রকৃত আয় এখানে এই ক্ষেত্রে যেটুকু হবে স্থানান্তর আয়ও ঠিক একই পরিমাণ হবে। তাহলে এখানে আমরা প্রকৃত আয় যেটা এখানে একটা মাইনাস দিয়ে একই জিনিস বাদ হয়ে শূন্য হবে, যেটা হয়তো এখানে একটু সমস্যা হয়েছে। তাহলে ও P0 ই Q0 এইটুকু হচ্ছে তোমার কি হচ্ছে প্রকৃত আয়, এবং এখান থেকে দেখো স্থানান্তর আয়ও একই ও P0 ই Q0, অর্থাৎ এটা উৎপাদন করতে গেলে ন্যূনতম তাকে এই পরিমাণ ই বা ও Q0 পরিমাণ তার কি মজুরি দেয়াই লাগবে, অর্থাৎ এখানে প্রকৃত আয় স্থানান্তর আয় সমান হওয়ার জন্য খাজনাটা শূন্য হবে বা অর্থনৈতিক খাজনাটা শূন্য হবে, যেহেতু আমরা চাহিদা বাড়লে সেটা খাজনা হবে, না হলে এখানে কি শূন্য। তারপর আসো যখন উপকরণের যোগান স্থিতিস্থাপকতা কম, তাহলে স্থিতিস্থাপকতা অপেক্ষা কম মানে কি, যে এই যে যোগানটা দেখো আগে এক সময় ভূমি অক্ষয় দেখেছে এক সময় লম্ব অক্ষয় দেখেছে, এটা কি হচ্ছে একদম মাঝখান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যে কোনো দিক দিয়ে যেতে পারো, যে কোনোভাবে এটাকে যেতে পারে। তাহলে এখানে দেখো ডি চাহিদা রেখা এস এর যোগান রেখা কোথায় মিলিত হয়েছে, ই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে যেহেতু ই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এখানে দাম কত, ও P0 হচ্ছে তোমার কি দাম, পরিমাণ কত ও Q0। তাহলে এখানে দেখো আমরা যে প্রাপ্ত আয়, যে এখান থেকে মোট কি পরিমাণ আয় হচ্ছে, তাহলে দাম আয় পরিমাণ গুণ করলে আমরা কি আয় পাই, সেটা আমরা জানি দাম গুণ পরিমাণ। তাহলে ও P0 E0 Q0 এইটুকু হচ্ছে তোমার প্রাপ্য আয় চাহিদা যোগান সমান হওয়ার জন্য। তাহলে এখানে কিন্তু একটা যোগান দাম আছে, অর্থাৎ এটা উৎপাদন করতে গেলে তার খরচ আছে, এবং আমরা জানি যোগান বেশি দিতে গেলে এই ধরনের কি খরচটা বাড়বেই, সেজন্য দেখো যোগান বেশির সাথে সাথে খরচটা বাড়ছে। যে সেই ক্ষেত্রে যে এখানে তোমার যোগান দামটা কত ও E0 Q0 এইটুকু, এটা উৎপাদনের জন্য ন্যূনতম এইটুকু ব্যয় হবে। তাহলে এইটুকু যদি আয় হয়, ব্যয়টা যদি এইটুকু চলে যায় সাদা অংশটা, তাহলে এই যে ছায়াবৃত্ত অংশ এইটুকু কিন্তু আসলে কি হবে তোমার খাজনা হবে। তাহলে ও P0 E0 এইটুকু হচ্ছে তোমার অর্থনৈতিক খাজনা। তাহলে এখানে দেখো আমরা স্থিতিস্থাপকতা অনুসারে কিন্তু খাজনা বা তোমার এই রিকার্ডের যে খাজনা তত্ত্ব, আধুনিক খাজনা তত্ত্ব, সেটা কিন্তু ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা এখানে খেয়াল রাখলেই হবে এখানে কোনটা কী পরিমাণ সেই আয়গুলো যদি সৃজনশীলে আসে তাহলে তোমরা একটু খেয়াল রাখবা। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে দেখো যে খুব বেশি সমালোচনা আমরা এখানে কি
আধুনিক তত্ত্বে নেই যে আধুনিক আসলে কি এইভাবেই খাজনাটা নির্ধারণ হচ্ছে, জমি বা অন্যান্য সব কিছু থেকেই খাজনাটা নির্ধারণ হয়। আমরা একটু কি মূল্যায়নে যাই, দেখি তোমাদের এখানে দেয়াই আছে খাজনা দামের অন্তর্ভুক্ত নয়, কে বলেছে? একটু আগে বলে আসলাম, সেটা কি ডেবিট কার্ডও ঘ কিন্তু দেয়া আছে। আর একটা কি প্রান্তিক জমির খাজনা হচ্ছে কি শূন্য, প্রান্তিক জমির খাজনা নেই, তাহলে তুমি খ নম্বর দেখতে পারো। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে দেখো আরেকটা মূল্যায়নে আমরা যদি চিত্র অনুসারে জমির খাজনার পরিমাণ কত, খেয়াল করে দেখো খাজনার পরিমাণ কত, তাহলে তোমরা দেখছো তো এখানে কি এই যে ই বিন্দু যেটা আছে সেটা কি খাজনা, এখানে 50টা 40 হচ্ছে তোমার খাজনা। তাহলে আমি কিন্তু বলি না এই যে চাহিদা বাড়ার জন্য কি হবে সেটা, শুধু খাজনার পরিমাণ কত 50টা 40 খাজনা হয়ে তো হিসাবে তোমরা কিন্তু এটাকে একটু দেখতে পারো। খেয়াল করে দেখো এই যে আমি একটা চিত্র দিয়ে রাখছি, নিট খাজনা কি ভূমির অবস্থানগত কারণে কেন খাজনা সৃষ্টি হয়, এটা প্রথম ক্লাস থেকে পাবা। উদ্দীপকে কোন খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করো, তাহলে উদ্দীপকে কোন খাজনা তত্ত্ব সেটা ব্যাখ্যা করো, তাহলে আমার ধারণা তোমরা এটা বাসায় দেখবা। এবং রিকার্ডোর যে খাজনা তত্ত্ব সাথে এই উদ্দীপকের তত্ত্ব কি একই কিনা সেটা তোমরা একটু বিশ্লেষণ করবা, তাহলেই বাসায় বসে তুমি এই সৃজনশীলটা আসলে কি তোমরা দেখতে পারবা। তাহলে অনলাইনে এই দ্বিতীয় ক্লাসটা এই পর্যন্তই। আমি জিয়াউর রহমান, আবার রাজবাড়ী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।